ওকে, তাইলে দেখো কোনিক্স পড়ানোর আগে আমরা সরলরেখা পড়তেছি পূর্ব প্রস্তুতি স্বরূপ। কেমন? কোনিক্স পড়ার আগে সরলরেখা পড়াচ্ছি কেন? কারণ হচ্ছে সরলরেখা ব্যতীত কোনিক্স পড়া যাবে না, সরলরেখা ব্যতীত কোনিক্স পড়া যাবে না, কোনিক্স বোঝা যাবে না। কেমন? আর যেহেতু কোনিক্স থেকে 25 মার্ক আসবে, কোনিক্স থেকে কত মার্ক? 25 মার্ক আসবে, তাহলে কত ইম্পর্টেন্ট চিন্তা করো, ওইটা দিয়েই পাশ করে ফেলবে অনেকে, শুধু কোনিক্স দিয়ে অনেকে পাশ করে ফেলতে পারবা। তাহলে এইখানে যদি সরলরেখা পারো তাহলে ফার্স্ট পেপারে সরলরেখা থেকে আরও 10 মার্ক পেয়ে গেলা, এমসিকিউ সহ 15 মার্ক। ঠিক আছে? তাহলে সরলরেখা আর কোনিক্স মিলে আসতেছে কত মার্ক? হ্যাঁ, 40 মার্ক। দেখো বিশাল একটা মার্ক এখানে। ওকে, তাহলে দেখো এই যে এই টপিকগুলো আছে সরলরেখার মধ্যে, এই টপিকগুলো আজকে আমরা একটা একটা করে আলোচনা করব। কার্তেশীয় স্থানাঙ্ক তোমরা পারো, ঠিক না? এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা হয় কার্তেশীয় স্থানাঙ্ককে। আর পোলার স্থানাঙ্ককে প্রকাশ করা হয় আর থিটা দিয়ে প্রকাশ করা হয়। পোলার স্থানাঙ্ক আর থিটা, কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এখন পরীক্ষায় কি আসে? পরীক্ষায় আসে এক্স ওয়াই থেকে আর থিটা নির্ণয় করো, আর থিটা থেকে এক্স ওয়াই নির্ণয় করো, এইটা আসে পরীক্ষায়। এগুলা কি পারো তোমরা সবাই? হ্যাঁ, কে পারো না এটা বলো তো, ফ্র্যাঙ্কলি বলো, কে পারো না? তুমি পারো না? আর আর তুমি পারো না? দুইজন। ঠিক আছে, সব টপিক আমরা আলোচনা করবো না, অল্প অল্প করে যেগুলা কোনিক্সে লাগবে, কোনিক্সে যেগুলো বেশি লাগবে ওগুলো আমরা বেশি আলোচনা করব। ঠিক আছে, বাকিগুলো অল্প অল্প করে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা। ওকে, তাইলে পরে দেখো তাহলে এক্স ওয়াই থেকে কিভাবে আর থিটা বের করতে হয়। আর আর বের করার সূত্র, আর নির্ণয়ের সূত্র রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর থিটা নির্ণয়ের সূত্র একটা সিঙ্গেল সূত্র আমি লিখতেছি, tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, এই যে এক্স ওয়াই থেকে আর থিটা লিখো, এক্স ওয়াই থেকে আর থিটা লিখে এটা লিখে নাও পাশে দিয়ে। তোমাদের জায়গা, তোমাদের তো পাশে জায়গা আছে, লিখে নাও। তোমাদের তো পাশে সবগুলা টপিক লিখছো? সবগুলা টপিক? আচ্ছা, সবগুলা টপিক না লিখলে তোমরা এক কাজ করো, ওই যে প্রথমটা শুধু লিখো। তোমরা সবগুলা লিখার দরকার নাই, কারণ ওই যে লাইভে যাচ্ছি যেহেতু, তার মানে ওইখানে আছে, পরবর্তীতে তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা এখান থেকে কালেক্ট করে নিবা যেটা দরকার। কেমন? এখন তোমরা একটা একটা করে টপিক লিখো, একটা করে টপিক লিখো। তাহলে প্রথমে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয়, এটা লিখো। কার্তেশীয় থেকে পোলার, তাহলে কার্তেশীয় থেকে পোলার নির্ণয়ের জন্য তো পোলার হচ্ছে আর এবং থিটা, আর এর মান বের করতে হবে, থিটার মান বের করতে হবে। আর বের করবো এই সূত্র দিয়ে, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটা, হ্যাঁ, আর থিটা বের করবো tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স দিয়ে। কেমন? আচ্ছা, তাইলে পরে দেখো tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স, এটা হচ্ছে অনলি ফর ফার্স্ট কোয়াড্রেন্ট, অনলি ফর ফার্স্ট কোয়াড্রেন্ট। প্রথম চতুর্ভাগের জন্য থিটার মান হবে tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। আর এর মান সকল চতুর্ভাগের সমান, আর এর মান সকল চতুর্ভাগের সমান, ভালো করে খেয়াল করো। কিন্তু থিটার মান হচ্ছে ভিন্ন ভিন্ন হয়, থিটার মানটা ভিন্ন ভিন্ন হয়, এক এক কোয়াড্রেন্টে এক একটা হয়, এক এক কোয়াড্রেন্টে এক একটা হয়। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য থিটার মান হবে tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য থিটার মানটা কত হবে? tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য থিটার মানটা হবে tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। কেমন? তাইলে পরে দেখো তোমরা কি লিখছো কেউ? পুরো সবগুলো টপিক, সবগুলো টপিক লিখো নাই? তাহলে আমি একটা একটা দেখে পড়াইতাম আর কি। এখন লিখছো না? ভেরি গুড, থ্যাংক ইউ লেখার জন্য। তাইলে দেখো আমরা একটু বসে দিই, একটু লিখতে হবে তো, আমাকে তো অনেক কিছু লিখতে হবে। ওকে, তাইলে প্রথমে দেখো আমরা বললাম কি, যে আর এর মানটা সকল কোয়াড্রেন্টে কি হয়? সেম হয়, কিন্তু থিটার মানটা ভিন্ন হয়। কেমন হয় দেখো, তাহলে আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। কোয়াড্রেন্ট আর হচ্ছে এখানে যে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ আমি থিটার মানটা বের করতেছি। অ্যান্টি ক্লকওয়াইজ থিটার মানটা দুই ভাবে বের করা যায়। কয় ভাবে? দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। থিটার মানটা দুই ভাবে বের করা যায়, একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। প্রথমে দেখো আমরা দেখাচ্ছি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। কেমন? ভালো করে খেয়াল করো। tan ইনভার্স অফ মোড অফ ওয়াই বাই এক্স,
এটা হবে পাই মাইনাস টেন ইনভার্স অফ মুড অফ ওয়াই বাই এক্স, পাই প্লাস টেন ইনভার্স অফ মুড অফ ওয়াই বাই এক্স, শেষেরটা হবে 2 পাই মাইনাস টেন ইনভার্স অফ মুড অফ ওয়াই বাই এক্স। এই যে দেখো চারটা কোয়াড্রেন্টে থিটার মানটা ভিন্ন ভিন্ন হয়, থিটার মানটা ভিন্ন ভিন্ন এমন হবে, ভিন্ন ভিন্ন এমন হবে দেখো, ঠিক আছে। এইগুলো সবগুলো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সবগুলো কিভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, বোঝাতে পারছি? তাহলে ক্লকওয়াইজ কিভাবে করবো আমি দেখাচ্ছি। তার আগে এটা কি বুঝতে পারছো? অ্যান্টি ক্লকওয়াইজ হলে কোয়াড্রেন্ট, এখন কোয়াড্রেন্ট কিভাবে চিনবা? ধরো আমি একটা ভ্যালু লিখছি -2 -2, তাহলে এটা কোন কোয়াড্রেন্ট বলো তো? -2 কোন কোয়াড্রেন্ট? সবাই বলতে হবে এটা কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। কেমন? আমি যদি লিখি ধরো 2 - 4, কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে কোয়াড্রেন্ট অনুসারে তোমার এই যে থিটার মান বের করবা, বুঝাতে পারছি? তাহলে এইটা হলে দেখো আমরা থিটার মানটা বের করব এটার সাহায্যে। তাহলে উত্তর কি হবে? পাই প্লাস দেখো টেন ইনভার্স অফ, এটার জন্য থার্ড কোয়াড্রেন্টের জন্য কি হয়? টেন ইনভার্স অফ ওয়াই বাই এক্স -2 তাহলে এটা আসবে দেখো পাই প্লাস পাই বাই 4, পাই প্লাস পাই বাই 4, 4 পাই প্লাস পাই মানে 5 পাই বাই 4 হয়ে গেল आंसर। হ্যাঁ থিটা মানে আমরা যদি ক্লকওয়াইজে বের করি তাও কি পাইয়ের মান মানে থিটার মান সমান হবে না? থিটার মান কি বের হবে না? না, কি বের হবে না, ওই যে একটা মাইনাস দিয়ে আসবে একটা প্লাস দিয়ে আসবে, কিন্তু মানও ভিন্ন হবে, মানও ভিন্ন হবে। কিভাবে আমি দেখাচ্ছি দেখো। তাহলে এটা বের করলাম কিভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ। এখন ধরো পরীক্ষায় আসছে ক্লকওয়াইজ, তুমি শিখছো অ্যান্টি ক্লকওয়াইজ, তুমি পারো অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু পরীক্ষায় আসছে ক্লকওয়াইজ। তাহলে আমরা প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজের ভ্যালুটা বের করলাম, বের করে এটাকে আমি 2 পাই থেকে মাইনাস করে দিব, 2 পাই থেকে মাইনাস করে দিব, ঠিক আছে? মাইনাস করো, তাহলে 8 পাই মাইনাস 5 পাই কত পাই থাকে? 3 পাই। তাহলে 3 পাই বাই 4, 3 পাই বাই 4, 8 পাই মাইনাস পাই 5 পাই, তাহলে 3 পাই বাই 4 আসছে, আর শুরুতে মাইনাস দিয়ে দিব, শেষ। তাহলে দেখো যদি পরীক্ষায় ক্লকওয়াইজ আসে, তুমি শিখছো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি করবা? 2 পাই থেকে প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনটা পেয়েছো সেটা মাইনাস করে দিবা, অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনটি পেয়েছো সেটাকে মাইনাস করে দিয়ে শুরুতে মাইনাস দিয়ে দিবা। ক্লকওয়াইজ মিন্স শুরুতে মাইনাস থাকবেই, ক্লকওয়াইজ মিন্স কি? শুরুতে মাইনাস থাকবেই। কেমন? আচ্ছা, তাইলে পরে সবগুলোই এখন তুমি পারবা, এই চারটা মুখস্থ করে ফেলবা, তাহলে তুমি ওই যে ক্লকওয়াইজ সহ পেরে যাবা, বুঝাতে পারছি? ওকে। ক্লকওয়াইজের ক্ষেত্রে ভাই উল্টাতে শুরু হয় না? ক্লকওয়াইজের তো উল্টাতে শুরু হয়, মানে এটা তো এই টেনের লেকচার। আচ্ছা, দরকার নাই, তুমি একটা শিখো, খালি এই কয়টা শিখলে তো এটা অটোমেটিক্যালি পেরে যাচ্ছ, আর চিন্তা করারই দরকার নাই তোমার, বুঝাতে পারছি? ওকে, তাইলে পরে দেখো আমরা এটা শেষ করলাম যে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করা যায় এই বিষয়টা। এখন উল্টাটা আমরা শিখি, আসো। উল্টাটা কি? পোলার থেকে কার্তেশীয়, পোলার থেকে কার্তেশীয়। তাহলে পোলার থেকে কার্তেশীয় দেখো দেয়া থাকবে আর থিটা, দেয়া থাকবে প্রশ্নে দেয়া থাকবে আর থিটার মান, প্রশ্নে দেয়া থাকবে আর থিটার মান। যেমন ধরো আমি একটা আর থিটার মান নিলাম 5 আর হচ্ছে পাই বাই 6, 5 পাই বাই 6 নিলাম, এটা হচ্ছে একটা পোলার স্থানাঙ্ক দেয়া আছে। বলবে কি কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো, দেয়া আছে পোলার স্থানাঙ্ক 5 এবং পাই বাই 6, মানে আর এর মান 5, থিটার মান পাই বাই 6, থিটার মান পাই বাই 6 দেয়া আছে। বের করতে হবে কি? xy, বের করতে হবে কি? xy। তো আমরা জানি x ইকুয়াল কত, y ইকুয়াল কত। x ইকুয়াল হচ্ছে r cos থিটা আর y ইকুয়াল হচ্ছে r sin থিটা, ঠিক আছে? সব দেয়া আছে, জাস্ট মান বসাবো। আর এর মান 5, তাহলে cos হচ্ছে পাই বাই 6 মানে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, ঠিক আছে? তাহলে দেখো x এর মান পেয়ে গেলাম 5 √3/2, বুঝাতে পারছি? পরে দেখো r sin থিটা, তাহলে r এর মান কত? r এর মান দেখো 5 আর sin দেখো পাই বাই 6 মানে sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে 5/2 হবে, 5/2 হবে। সো দেখো xy আমরা পেয়ে গেলাম, xy পেয়ে গেলাম কত? xy পেয়ে গেলাম দেখো 5 √3/2, 5/2। এই যে বুঝাতে পারছি কি আমি? হ্যাঁ, ওকে। নেক্সট টপিকটা কি বলো? পরের টপিক অন্তর্বিভক্তি বহির্বিভক্তি। তো অন্তর্বিভক্তি বহির্বিভক্তি দিয়ে যে ম্যাথগুলো আসে সেগুলা কি? এমসিকিউ। সেগুলা কি? সব এমসিকিউ, ঠিক আছে? সেগুলো সব এমসিকিউ। তাহলে ভালো করে লক্ষ্য করো, এটা কি বোঝা গেছে? এইটুক কি বোঝা গেছে? ওকে, তাহলে আমরা দেখো অন্তর্বিভক্তি বহির্বিভক্তিতে চলে গেলাম। তোমরা জানো যে অন্তর্বিভক্তির সূত্র যে m1 x2 প্লাস m2 x1 বাই হচ্ছে m1 প্লাস m2, আর y এর ক্ষেত্রে হবে m1 y2 প্লাস m2 y1 বাই হচ্ছে m1 প্লাস
m2 এটা হচ্ছে অন্তর্বিভক্তির সূত্র। এটা কি অন্তর্বিভক্তির সূত্র। আর বহির্বিভক্তির সূত্র কি এখানে জাস্ট মাইনাস 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 মাইনাস। ঠিক আছে, সূত্র দিয়ে তোমরা পারো, সূত্র দিয়ে তোমরা অঙ্ক করতে পারো কেমন। আর যেহেতু এগুলো এমসিকিউতে আসবে, যেহেতু এমসিকিউতে আসবে এই ম্যাথগুলা, তো এগুলো এমসিকিউতে আসলে এমসিকিউ স্টাইলেই পারতে হবে, এমসিকিউ স্টাইলেই পারতে হবে তোমাকে। এইভাবে সূত্র দিয়ে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, টাইম কিলিং, তারপরে তুমি অ্যান্সার করতে পারবে না, অ্যান্সার করতে পারবে না। যেমন দেখো আমরা একটা প্রশ্ন নিচ্ছি, যেমন দেখো আমরা একটা প্রশ্ন নেই, প্রশ্ন একটা নিয়ে নিলাম কেমন। ধরো বললাম 4, -5 ও -2, +4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে আচ্ছা এটা এ বিন্দু, এটা বি বিন্দু মনে করো, এ ও বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে সি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো, এরূপে বর্ধিত করা হলো যেন এ বি সমান 3bc হয়। এ বি সমান কি হয়? 3bc হয়। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কোনটি? সি বিন্দুর স্থানাঙ্ক কোনটি? এই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, অপশন 4টা থাকবে, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা লাগবে। এমসিকিউ আসছে, প্রশ্ন কি এমসিকিউ কেমন, প্রশ্ন এমসিকিউতে আসছে। দেখো তাহলে সময় কত? 1 মিনিট মাত্র, সময় 1 মিনিট। বুঝাতে পারছি? তাহলে আমরা চিত্র আঁকি, একটু ভালো করে খেয়াল করো। এই হচ্ছে এ বিন্দু, এই হচ্ছে মনে করো বি বিন্দু, ধরো এই হচ্ছে এ বিন্দু, এটা এটা হচ্ছে এ বিন্দু, খেয়াল করো, কথা বলো না, এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু কেমন, এ বিন্দু বি বিন্দু। তাহলে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে কত? একটা হচ্ছে 4, -5 আর একটা হচ্ছে -2 +4। বাড়লে যোগ কমলে বিয়োগ থিওরি মনে আছে? মনে আছে না? আচ্ছা, মনে না থাকলে অসুবিধা নাই, আবার আমি মনে করাই দিব। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, পরীক্ষা আসছে কি সি বিন্দুর স্থানাঙ্ক। খেয়াল করো, বাড়লে যোগ কমলে বিয়োগ থিওরিটা এমন যে আমরা ভুজের থেকে ভুজের পার্থক্য প্রথমে নির্ণয় করব, ভুজের থেকে ভুজের পার্থক্য, কোটির থেকে কোটির পার্থক্য, এইভাবে নির্ণয় করব। করে জাস্ট তুলনা করে আমরা অজানা বিন্দু যেটা থাকবে, আমাদের প্রশ্নে অজানা বিন্দু যেটা থাকবে সেটা আমরা নির্ণয় করে ফেলবো। বুঝাতে পারছি? যেমন খেয়াল করো, এখানে এটা আমরা সলভ করে ফেলতেছি। তো এখানে বলছে এ বি সমান 3bc। তাহলে এই দেখো এ বি সমান 3bc মানে কি? এ বি অংশের দৈর্ঘ্য বিসি অংশের দৈর্ঘ্যের 3 গুণ। ঠিক আছে, তাহলে খেয়াল করো, মানে এখানে প্রত্যেকটা খণ্ড সমান, প্রত্যেকটা খণ্ড সমান। তাহলে মোট কয়টা খণ্ড আছে? 4টা খণ্ড আছে মোট কেমন। এ বি পর্যন্ত কয়টা খণ্ড আছে? 3 খণ্ড আছে। এ বি পর্যন্ত 3 খণ্ড আছে। ভালো করে খেয়াল করো, এটা দেখো অ্যান্সার করতে তোমার লাগবে 5 সেকেন্ড। কয় সেকেন্ড? 5 সেকেন্ডে হয়ে যাবে। কিভাবে খেয়াল করো, 4 থেকে -2 মান কি বাড়ছে না কমছে? কমছে। কত কমছে? 6 কমছে। সবাই কি বুঝতে পারছো 6 যে কমছে? আচ্ছা দেখো, আমি আবারও বুঝাই দিই কিভাবে লিখবা। গুণে বলার দরকার নাই, তুমি লিখে লিখে করবা যে কমছে না বাড়ছে, সেটা লিখে দেখবা তুমি, যে বড়টা মাইনাস ছোটটা, বড়টা মাইনাস ছোটটা। তাহলে দেখো এই যে কি হয়, 6 একক। তাহলে দেখো 4 থেকে -2 কমেছে কত? 6 একক কমেছে। সমান 3টি খণ্ডের জন্য 6 একক কমছে। তাহলে এক খণ্ডের জন্য কত কমবে? 2 কমবে। কমলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কমলে বিয়োগ, বাড়লে যোগ, কমলে বিয়োগ, বাড়লে যোগ, এই কাজটা করা লাগবে কেমন। তাইলে পরে লক্ষ্য করো, তাহলে 3 খণ্ডের জন্য কমেছে 6, এক খণ্ডের জন্য কমবে 2 কেমন। কমলে কি করতে হবে? বিয়োগ করা লাগবে। এদিকে কয় খণ্ড আছে? 1 খণ্ড। তাহলে 2 কমাবো খালি, -2 কত হবে? -4, -2 কমলে বিয়োগ, -2 -4 হবে এটা কেমন। পরে দেখো, তাহলে এখন কোটি বের করে ফেলি। -5 থেকে 4, 9 বেড়েছে, 9 বেড়েছে। কিভাবে? বড়টা মাইনাস ছোটটা, -5 হয়ে গেল, তাহলে 9। তাহলে 9 দেখো বেড়েছে 3 খণ্ডের জন্য। তাহলে 1 খণ্ডের জন্য কত বাড়বে? 3 বাড়বে। বাড়লে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 4 এর সাথে 3 যোগ করো, 7 এই যোগ হয়ে গেছে। এইভাবে আর কি। বোঝাতে পারছি? বোঝাতে পারছি কিনা? ওকে, তো এইটা দিয়ে অসংখ্য ম্যাথ করা যায়, তোমরা জানো। এটা দিয়ে অসংখ্য ম্যাথ করা যায়, তোমরা
জানো, তোমরা করে আসছো, আগেও করছো। তাহলে দেখো আমরা আরো অসংখ্য ম্যাথ করতে পারি যে বাড়লে যোগ কমলে বিয়োগ থিওরি দিয়ে। যেমন ধরো আরেকটা প্রশ্ন, ধরো এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে 1 - 2 5 - 7 -8 + 4, চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করতে হবে। এটা একটা কি আয়তক্ষেত্র, এটা একটা কি আয়তক্ষেত্র দেয়া আছে। একটা আয়তক্ষেত্রের 3টা শীর্ষবিন্দু দেয়া আছে, একটি আয়তক্ষেত্রের 3টি শীর্ষবিন্দু দেয়া আছে, চতুর্থ শীর্ষবিন্দু বের করতে হবে, চতুর্থ শীর্ষবিন্দু বের করতে হবে। তাহলে বাড়লে যোগ কমলে বিয়োগ থিওরি দিয়ে আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, দেখো এই বিন্দুটা অজানা, যে বিন্দুটা অজানা তার উল্টা দিক থেকে হিসেব শুরু করতে হবে, যে বিন্দুটা অজানা তার উল্টা দিক থেকে হিসেব শুরু করতে হবে, ভালো করে বোঝো। ঠিক আছে, তাহলে উল্টা দিক থেকে শুরু করলে তুমি এদিকেও হিসেব করতে পারো, এদিকেও হিসেব করতে পারো, একই অ্যান্সার আসবে। কেমন, আমি এইভাবে করতেছি। 5 থেকে 1 মান কি কমছে না বাড়ছে? কমছে। কত কমছে? 4 কমছে। 5 থেকে 1 4 কমেছে, এদিকেও 4 কমবে। কমলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে -8 - 4 -12, -8 - 4 -12। পরে দেখো -7 থেকে -2 কমেছে না বেড়েছে? বেড়েছে। কত বেড়েছে বলো তো? 5 বেড়েছে। তাহলে এদিকেও 5 বাড়বে, বাড়লে কি করা লাগবে? যোগ করা লাগবে। বাড়লে কি করা লাগবে? যোগ করা লাগবে। তাহলে 4 + 5 কত হবে? 9 হবে। তাহলে অ্যান্সার হবে -12 9, -12 9। ঠিক আছে, বুঝতে পারছো কি? বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো এই যে এই ধরনের যে কোনো প্রশ্নের উত্তর তুমি দিয়ে ফেলতে পারবা। তাইলে আমি এখন তোমাকে আরেকটা প্রশ্ন করি তোমাদেরকে। ধরো এই দুই বিন্দুর সংযোগ রেখা, এই দুই বিন্দুর সংযোগ রেখা সমত্রিখণ্ডিত হয়েছে, এই দুই বিন্দুর সংযোগ রেখা সমত্রিখণ্ডিত হয়েছে, মাঝখানের বিন্দুগুলো নির্ণয় করো। দুইটা করো, তোমরা এটা করো, নিজেরা করো। আমি এই যে বাড়লে যোগ কমলে বিয়োগ থিওরি দিয়ে, অন্তর্বিভক্তি না বহির্বিভক্তি দরকারই নেই, এটা চিন্তা করার দরকারই নেই, কারণ আমরা অনুপাত তো ইউজ করতেছি না, অনুপাত ইউজ করতেছি না মানে সূত্র ইউজ করতেছি না। ঠিক আছে, জাস্ট হচ্ছে যোগ বিয়োগ করে আমরা করব, করে ফেলো সবাই। এই যে এই দুই বিন্দু সংযোগ রেখা, এই দুই বিন্দু সংযোগ রেখা সমত্রিখণ্ডিত হলে মানে সমান 3 ভাগে বিভক্ত হলে, সমান 3 ভাগে বিভক্ত হলে মাঝখানে দুইটা বিন্দু তৈরি হবে, অজানা বিন্দু দুইটা হবে। এই অজানা দুইটা বিন্দু নির্ণয় করো তোমরা। ঠিক আছে, বাড়লে যোগ কমলে বিয়োগ থিওরি দিয়ে, বাড়লে যোগ কমলে বিয়োগ করে ফেলো। খাতায় 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 করো, সবাই খাতায় করো, খাতায়, মুখে না। মুখে মুখে পারবা আমি জানি, কিন্তু এখন খাতায় করে প্র্যাকটিস করো। খাতায় লেখো, লিখে লিখে করো, এইভাবে করলে মনে থাকবে না। বিন্দু এই দুইটাই। এতক্ষণ লাগার কথা না, বুঝো নাই? হ্যাঁ, এক্স না তো, ওইটা তো আমি বাদ দিয়ে দিচ্ছি অংশটা, আমি বললাম এই দুইটা। হ্যাঁ, এটা পারো নাই, বুঝো নাই? আচ্ছা দেখো, তাহলে 4 থেকে -2, 6 কমছে, কয় ভাগ এখানে? 3 ভাগ, 3 ভাগে 6 কমছে, 1 ভাগে 2 কমবে, 3 ভাগে 6 কমছে, 1 ভাগে 2 কমবে। এদিকে কয় ভাগ আছে? 1 ভাগ, তাহলে এদিকে আরো 2 কমবে, -2 -2 -4। ঠিক আছে, -5 থেকে 4, তাহলে 9 বাড়ছে। বুঝতে পারছো? বাড়ছে যে -5 থেকে 4 বাড়ছে, -5 থেকে +4 বাড়ছে মান, মানে সংখ্যা রেখার তোমার বাম থেকে ডানে গেছে। তাহলে বাম থেকে ডানে গেলে কি মান বাড়তে থাকে, তাহলে 9 বাড়ছে। 9 3 খণ্ডের জন্য 9 বাড়ছে, 1 খণ্ডের জন্য 3 বাড়বে, বাড়লে যোগ করা লাগবে, 4 এর সাথে 3 যোগ করলে 7 শেষ। হ্যাঁ বলো। হ্যাঁ, এই যে
জায়গায় তো 2 কইরা আছে আপনার 2 হ্যাঁ। কইরা বারে কম এই জায়গা থেকে 2 কমলে হইলো গিয়া 2 থেকে মানে 4 থেকে 2 কমলে 2, 2 থেকে 2 কমলে 0। এই যে এরপরে যে 2টা করব y অক্ষের ওইটা কেমনে y টা চলে আসছে ওয়াইটা পরে আগে বুঝটা করো। 2 থেকে 2 কমলে 0, 0 থেকে 2 কমলে -2। পরে আসো -5 থেকে এই যে এখানে প্লাস 9 বাড়ছে, এক খণ্ডের জন্য 3 করে বাড়বে, বাড়লে যোগ করা লাগবে, তাহলে -5 + 3 তাহলে -2, -2 হবে, -2 + 2 0, 0 + 2 2, 2 + 2 4। ঠিক আছে, বুঝছে? আচ্ছা দেখতেছি, হ্যাঁ ওকে। এই যে খেয়াল করো, তাহলে মিলিয়ে নাও, উত্তরটা মিলিয়ে নাও, দেখো উত্তর মিলাও, উত্তর মিলাও, দেখো এদিকে দেখো, বোর্ডে দেখো, 4 থেকে -2 6 কমছে 3 খণ্ডের জন্য, এক খণ্ডের জন্য 2 কমবে, এক খণ্ডের জন্য 2 কমবে, কমলে কি করতে হবে? বিয়োগ করা লাগবে, তাহলে বিয়োগ করি, 4 - 2, 4 - 2 2, ঠিক আছে, 2 - 2 0, 0 - 2 -2, মিলছে? শেষ পর্যন্ত মিলবে, শেষ পর্যন্ত মিলতে হবে, না মিললে তোমার অঙ্ক ভুল, না মিললে তোমার অঙ্ক ভুল। পরে দেখো -5 থেকে +4 বাড়ছে, 9 একক বাড়ছে সমান 3 খণ্ডের জন্য, এক খণ্ডের জন্য কত বাড়বে? 3 বাড়বে, এক খণ্ডের জন্য কত বাড়বে? 3 বাড়বে, এক খণ্ডের জন্য কত বাড়বে? 3 বাড়বে, বাড়লে যোগ, বাড়লে যোগ করা লাগবে, তাহলে -5 + 3 কত হয়? -2, -5 + 3 তাহলে হবে প্লাস -2, -2 + 3, -2 + 3 কত হয়? +1, 1 + 3 কত হয়? প্লাস। ঠিক আছে, বুঝাতে পারছি? ওকে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এই ধরনের ম্যাথ তোমরা আশা করি এখন থেকে পারবা। পরেরটা কি? পরে কি? অন্তর্বিভক্তি বহির্বিভক্তি শেষ, অন্তর্বিভক্তি বহির্বিভক্তি শেষ, ঘর কেন্দ্র, ঘর কেন্দ্র বাদ, পরে ঘর কেন্দ্র আমি শেষে ওই যে কেন্দ্রে পড়াবো, অনুপাত। তাহলে দেখো অনুপাত দিয়ে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে, ধরো বললো যে এই 2 বিন্দু সংযোগ রেখা, এই যে খেয়াল করো, ধরো বললো এই 2 বিন্দু সংযোগ রেখা x অক্ষকে কত অনুপাতে বিভক্ত করছে, এই 2 বিন্দু সংযোগ রেখা, প্রথম প্রশ্ন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2, খেয়াল করো ভালো করে, যে x অক্ষকে কত অনুপাতে বিভক্ত করছে, x অক্ষকে কত অনুপাতে বিভক্ত করছে, কত অনুপাতে, প্রশ্ন এইভাবে আসবে এমসিকিউতে, y অক্ষকে কত অনুপাতে বিভক্ত করছে, এইভাবে, ঠিক আছে? হ্যাঁ, অনুপাত বের করব, অনুপাত, অনুপাত নিয়ে প্রশ্ন কি কি হয়, অনুপাত নিয়ে প্রশ্ন হয় এরকম প্রশ্ন করবে যে এই 2 বিন্দু সংযোগ রেখা x অক্ষকে কত অনুপাতে বিভক্ত করেছে, অথবা এই 2 বিন্দু সংযোগ রেখা y অক্ষকে কত অনুপাতে বিভক্ত করেছে, এই ধরনের প্রশ্ন হয় অনুপাত নিয়ে। ঠিক আছে, একদম সহজ প্রশ্ন। তাহলে আমরা শিখবো, দেখো কিভাবে, যে x অক্ষকে কোটির অনুপাতে বিভক্ত করে, কার অনুপাতে? কোটির অনুপাতে, মানে প্রশ্নের মধ্যে, প্রশ্নে যে বিন্দু আছে ওই বিন্দুর কোটির অনুপাতে, প্রশ্নে যে বিন্দু আছে ওই বিন্দুর কোটির অনুপাতে। কোটি কত? 5, কোটি কত? 4, তাহলে উত্তর হবে 5:4, উত্তর হবে 5:4। ঠিক আছে, আচ্ছা তাহলে লিখে দিচ্ছি যে x অক্ষকে কত অনুপাতে বিভক্ত করবে? কোটির অনুপাতে। প্রশ্নের মধ্যে যে ভুজকুটি দেয়া আছে, এটা ভুজকুটি, ভুজকুটি, তাহলে এই যে কোটির অনুপাতে বিভক্ত করবে। কোটি কত আছে? 5, চিহ্ন নিতে হবে না, অনুপাতে চিহ্ন হয় না, অনুপাতে চিহ্ন আসে না, তাহলে শুধু আমরা সংখ্যাটা নিব, তাহলে এখানে 5 আর এখানে 4। তাহলে x অক্ষকে কোটির অনুপাতে বিভক্ত করবে, আর y অক্ষকে ভুজের অনুপাতে, একদম সিম্পল। দেখো তাহলে y অক্ষের উত্তরটা কত হবে? y অক্ষের কত হবে উত্তর? 4:2, 4:2 মানে 2:1, 2:1। ঠিক আছে, কাটসাট করলে কি হয়? 2:1 হয়। বোঝা গেছে? বোঝা গেছে? বুঝতে পারছো? দেখো পরে কিন্তু এরপরে আমরা রিভিশনের আগে কিন্তু আর সরলরেখা পড়াবো না, আর গণিত যদি ভালো বুঝতে চাও তাহলে এগুলো লাগবেই, তোমার এগুলা লাগবেই, তখন ধুমধারাক্কা অঙ্ক করতে পারবা। এগুলা যদি বোঝো, কোনিক্সের ম্যাথ তোমার কাছে একদম পানি। ঠিক আছে, আচ্ছা তাইলে পরে দেখো এটা হয়ে গেল, এখন অনুপাত শেষ। নেক্সট টপিক কি বলো? ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল আর সেটা বাদ, সমরেখ। আচ্ছা সমরেখ, ক্ষেত্রফল সবগুলো রিলেটেড। কেমন? ধরো একটা ত্রিভুজ, ত্রিভুজের 3টা বিন্দু দেয়া আছে, ত্রিভুজের
তিনটা বিন্দু দেওয়া আছে 5 মাইনাস 6, তারপর হচ্ছে 8 4 3 মাইনাস মাইনাস 3 মাইনাস 7। ধরো একটা ত্রিভুজে তিনটা বিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো। পারো না? হাফ ইন্টু নির্ণয়, সবাই তো পারো এটা। হাফ ইন্টু কি নির্ণয় ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু নির্ণয়। তাহলে আমরা যদি এটা করে ফেলি দেখো, তাহলে 5 মাইনাস 6, তারপর হচ্ছে মাইনাস 3 আচ্ছা এটা কোন কোয়াড্রেন্ট? এটা ফোর্থ কোয়াড্রেন্ট, তারপর এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, দেখো বিন্দুগুলো বসাইতে হবে তোমাকে অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ। বিন্দু বসাতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ, উল্টাপাল্টা বসালে কিন্তু ভুল হবে উত্তর। বোঝাতে পারছে? হ্যাঁ, উল্টাপাল্টা বসালে উত্তর ভুল আসবে। বিন্দু বসাতে হবে ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। এখন দেখো আমি কিভাবে বসাচ্ছি। 5 মাইনাস 6 প্রথমে লিখছি, মানে এটা ফোর্থ কোয়াড্রেন্ট, তারপরে থার্ড কোয়াড্রেন্টের ভ্যালুটা বসাচ্ছি -3 -7, পরে ফার্স্ট কোয়াড্রেন্ট বসালাম। মানে কিভাবে করতেছি, মানে কিভাবে করলাম বলো তো? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আচ্ছা ভাই আরেকটা কথা, ক্লকওয়াইজ করছি। আমি আরেকটা কথা বলতে চাই, দূরে দূরে করে লাস্টে 5 3 একটা এক্সট্রা দিলে মানে 5 6। হ্যাঁ ওইভাবে করা যায়, ওইভাবে করা যায়, এটা বেটার। কেমন? এইভাবে তোমরা করবে, আমার পরামর্শ হচ্ছে তোমরা এইভাবে করবে। ঠিক আছে, কারণ ওইভাবে বাচ্চা কাচ্চা কালে শিখছো ওইভাবে। তো 5 মাইনাস মাইনাস 3 8, -3 -8 -11, তারপর এটা 8 থাকুক। আর এখানে দেখো -6 + 7 + 1, -7 প্লাস -3 -4 কত হয়? -11, ঠিক না? তারপর দেখো এখানে 4 থাকলো, 1 - 1 0 0 1 0 0, সারিবাদ কলামবাদ 1 এর সাপেক্ষে বিস্তার। তাহলে দেখো 8 11 88, 88 প্লাস -88 আর হচ্ছে +11, তাইলে হবে 77/2, 77/2। ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, মাইনাস আসলে এটার প্লাস লিখে দিবা। কেমন? ক্ষেত্রফল যেহেতু ঋণাত্মক হবে না, তাহলে উত্তর হবে এখানে 77/2 বর্গ, এত বর্গ একক ক্ষেত্রফল, এত বর্গ একক ক্ষেত্রফল। আর সমরেখা হলে ক্ষেত্রফল কি হয়? শূন্য হয়। সমরেখা হলে ক্ষেত্রফল কি হয়? শূন্য হয়। কি শেষ হয়ে গেছে? সমরেখা হলে ক্ষেত্রফল কি হয়? শূন্য হয়। বোঝা গেছে? তাহলে সমরেখাও শেষ। আর হচ্ছে ধরো তিনটা বিন্দু বললাম, যেমন ধরো আমি বললাম 1 2 3 4 5 6, ধরো বললো এই তিনটা বিন্দু সমরেখা, তাহলে ক্ষেত্রফল কত? শূন্য। তো এই তিনটা বিন্দু দিয়ে দেখো, তুমি ক্ষেত্রফল বের করে দেখো, শূন্য হয়ে যাবে। আবার আমরা ক্যালকুলেটরও পারি এগুলা, ক্যালকুলেটর দিয়েও তুমি করতে পারো, ক্যালকুলেটর দিয়েও তুমি করতে পারো। ঠিক আছে, বোঝাতে পারছি? হ্যাঁ দেখাই দিব, দাও দাও এখনই দেখাই দিই। ম্যাট্রিক্স নির্ণয়। তাহলে দেখো এই যে খেয়াল করো, ক্যালকুলেটর দিয়ে যদি তুমি করতে চাও, প্রথমে মোডে গিয়ে 6 এ গেলাম, ম্যাট্রিক্সে গিয়ে পরে 1 এ গেলাম, 1 এ গিয়ে দেখো এগুলো হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। কত বাই কত? 3/3। তাইলে 1 এ প্রেস করলাম, 3/3, এই যে বক্সটা চলে আসলো। এখন ভ্যালুগুলা বসাবো, ধরো এই যে এইটা 1 টা, আচ্ছা এটা তো মত মান আসবে না, এটাই দেখাই। 5 - 6, 5 ইকুয়াল -6 ইকুয়াল, তারপর হচ্ছে 1 ইকুয়াল, -3 ইকুয়াল, -7 ইকুয়াল, তারপর হচ্ছে 1 ইকুয়াল, তারপর হচ্ছে এখানে হচ্ছে কত? 8 ইকুয়াল, 4 ইকুয়াল, 1 ইকুয়াল। দেখো সবগুলো ভ্যালু লিখে ফেলছি। কেমন? এই যে সবগুলো ভ্যালু লিখলাম, তোলার পরে দেখো এসি প্রেস করলাম, সেভ হয়ে গেছে। কেমন? এখন শিফট 4 7 দাও, ডিটারমিনেন্ট চলে আসছে। ডিটারমিনেন্ট মানে কি? মান। যখন মান বের করি তখন ডিটারমিনেন্ট দিয়ে করতে হয়। ঠিক আছে, মানে নির্ণায়ক। তাহলে ডিটারমিনেন্ট অফ কার? শিফট 4 3, শিফট 4 7, শিফট 4 3। ঠিক আছে, তারপর দেখো ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল লিখলাম। এই যে দেখো -77, ওই যে হাফ লিখি নাই, আর যে শুরুতে হাফ লিখি নাই, তাহলে -77/2 হবে। বোঝাতে পারছি? এইভাবে আর কি, এইভাবে তুমি কি করে ফেলতে পারবা, যে ক্যালকুলেটরের সাহায্যেও করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক কি বলো? সঞ্চার পথ। নেক্সট টপিক হচ্ছে সঞ্চার পথ। তাহলে দেখো সঞ্চার পথ থেকে যে প্রশ্নগুলো আসে এগুলোও এমসিকিউ। এগুলো কি এমসিকিউ? কি আসতে পারে? দেখো AT² 2AT, তারপর হচ্ছে 2AT AT², তারপর ধরো A cos θ A sin θ,
এ cos থিটা বি sin থিটা, পরে আসতে পারে ধরো এ sec থিটা বি tan থিটা, এ cosec থিটা বি cot থিটা বি। দেখো এই ধরনের প্রশ্নগুলো আসে, এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউতে আসে 3D থেকে। তাহলে বলবে কি, বলবে যে এটা একটা যদি কি হয় চলমান বিন্দু হয়, এটা একটা চলমান বিন্দু যদি হয়, ঠিক আছে, চলরাশি যদি হয়, ঠিক আছে, তাহলে এটা একটা যদি চলমান বিন্দু বা চলরাশি হয় তবে সঞ্চারপথের সমীকরণ কোনটা হবে বা সঞ্চারপথ কি হবে, সঞ্চারপথ কি হবে, ঠিক আছে, সঞ্চারপথ কি হবে আমি একটা করে দেখাচ্ছি। তাহলে চলমান বিন্দু বা চলরাশি বলতে আমরা বুঝি প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, ঠিক আছে, এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, এইভাবে। ওকে আমি একটা করে দিই, দেখো প্রথমটাই করে দিতেছি। তাহলে এটি স্কোয়ার সমান হচ্ছে এক্স, তাহলে এখানে দেখো টি এর মানটা কত আসতেছে বলো তো, টি এর মানটা আসতেছে দেখো রুট অফ এক্স বাই এ আসতেছে। পরে দেখো ওয়াই সমান কি, তাইলে ওয়াই সমান 280, ওয়াই সমান 280। তাহলে আমরা দেখো এখানে লিখতেছি ওয়াই সমান 280, 2a, টি এর মানটা বসাই দিই এখান থেকে, টি এর মানটা এখানেই বসাই দিই রুট অফ এক্স বাই এ। তাহলে এখন দুই পাশে বর্গ করে দাও, তাহলে ওয়াই স্কোয়ার আর এখানে হবে 4a স্কোয়ার হবে, তাহলে 4a ইন্টু এ, আর এখানে রুট স্কোয়ারে কাটা গিয়ে থাকবে এক্স বাই এ, রুট স্কোয়ারে কাটা গিয়ে থাকবে কি এক্স বাই এ, তাহলে এ কাটা গেল, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4ax। এই যে দেখো এটা একটা পরাবৃত্তের সমীকরণ। সঞ্চারপথ কেমন, পরাবৃত্ত, মনে আছে, সঞ্চারপথ হচ্ছে এটা পরাবৃত্ত, সঞ্চারপথ কেমন পরাবৃত্তাকার। কিভাবে চিনবা, শুধু এক্স স্কোয়ার অথবা শুধু ওয়াই স্কোয়ার সম্বলিত সমীকরণ ইন জেনারেল কি হয়, পরাবৃত্ত হয়। শুধু এক্স স্কোয়ার অথবা শুধু ওয়াই স্কোয়ার সম্বলিত সমীকরণ, ঠিক আছে, দুইটা থাকলে হবে না, যে কোনো একটা থাকতে হবে। শুধু এক্স স্কোয়ার অথবা শুধু ওয়াই স্কোয়ার থাকলে সেটা কি হয়, পরাবৃত্ত হয়। হ্যাঁ কোনটা, আচ্ছা কোনটা কি রকম, এটা তো আমরা যে কোনিক্সে শিখবো আর এখন একদম ডিটেইলস। আর আমি বলে দিলাম তো যে শুধু এক্স স্কোয়ার শুধু ওয়াই স্কোয়ার হলে পরাবৃত্ত, ঠিক আছে, যখন যেটা আসবে সেটা বলে দিতেছি সাথে সাথে। তাহলে দেখো এটাও পরাবৃত্ত হবে, এইটা সমীকরণ আসছে এক্স যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। এখন দেখো তো এটা উল্টে গেছে না, তাহলে সমীকরণের এক্স এর জায়গায় জাস্ট ওয়াই হবে, আর কিছু না। এক্স এর জায়গায়, এই সমীকরণের এক্স এর জায়গায় জাস্ট ওয়াই লিখবা, তাহলে ওয়াই আছে এটা এক্স হবে, তাহলে এক্স স্কোয়ার, এটা এক্স আছে তাহলে এটা ওয়াই হবে, যে সমীকরণ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা তুমি প্রথমটাকে এক্স ধরবা, দ্বিতীয়টাকে ওয়াই ধরে ক্যালকুলেট করে সঞ্চারপথের সমীকরণ পেয়ে যাবা। বোঝাতে পারছি? এখন যেহেতু এগুলো এমসিকিউতে আসবে, এত টাইম নেওয়া যাবে না, পড়বা জাস্ট কয়েক সেকেন্ডে। খেয়াল করো, এই যে দেখো এ কস থিটা এ সাইন থিটা, এটা সঞ্চারপথের সমীকরণ কি হবে, প্লাস ধরো সঞ্চারপথের সমীকরণটা কি হবে এটা আমরা জানতে চাই। তাহলে দেখো একটু লক্ষ্য করো, কজ আর সাইনের ত্রিকোণমিতিক সূত্রের সম্পর্ক কি, কজ আর সাইনের ত্রিকোণমিতিক সূত্রের সম্পর্ক কি, প্লাসের সম্পর্ক আছে। কি সম্পর্ক, তোমরা জানো যে কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1, এইটা সমান তোমরা জানো 1। তাহলে কজ আর সাইনের ত্রিকোণমিতিক সূত্রের সম্পর্ক প্লাসের সম্পর্ক, কিসের, প্লাসের সম্পর্ক। যদি প্লাসের সম্পর্ক হয় ত্রিকোণমিতিক সূত্রের, হয়তো বৃত্ত হবে নয়তো উপবৃত্ত হবে সমীকরণটা, যে সঞ্চারপথ হবে হয়তো উপবৃত্ত নয়তো বৃত্ত। যদি প্লাসের সম্পর্ক হয় হয়তো কি হবে, বৃত্ত হবে নয়তো উপবৃত্ত হবে। তাহলে দেখো খেয়াল করো, তাহলে দেখো এখানে কজের সহগ এ, সাইনের সহগ এ, সহগ যদি সমান হয় তাহলে বৃত্ত হবে, সহগ সমান হলে বৃত্ত। প্রথমে আমরা জানলাম কজ আর সাইনের ত্রিকোণমিতিক সূত্রের সম্পর্ক হচ্ছে ধনাত্মক, মানে প্লাসের সম্পর্ক, ঠিক আছে। তাইলে এখানে দেখো যদি প্লাস হলে দুইটা হয়, একটা হয় উপবৃত্ত অথবা বৃত্ত হয়, এই দুইটা হইতে পারে সঞ্চারপথ। তাহলে কখন উপবৃত্ত হবে কখন বৃত্ত হবে, যদি কজ আর সাইনের দেখো সহগ সেম হয়, সহগ সেম হয় তাহলে বৃত্ত হবে। তাহলে তার মানে এটা হচ্ছে বৃত্ত, এটা বৃত্ত হবে। আর এটা দেখো এই যে কজ আর সাইনের সহগ ভিন্ন, তাহলে এটা উপবৃত্ত। এখন কিভাবে বুঝলাম যে প্লাস হইলে এরকম হয়, প্লাস হইলে কিভাবে বুঝলাম, নরমালি ধরো এইটাই সমীকরণটা আসবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল এ স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল, এটা আমরা ক্যালকুলেট করলে এটা পেয়ে যাব। আর এটা ক্যালকুলেট করলে পাবো দেখো এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1। এই যে দেখো মাঝখানে প্লাস প্লাস প্লাসের সম্পর্ক আছে, ঠিক আছে। আচ্ছা তাইলে পরে দেখো নেক্সট আজ দেখি এ sec থিটা বি tan থিটা,
এখন এই যে sec আর tan এর মধ্যে সূত্রের সম্পর্ক কি মাইনাস, ত্রিকোণমিতিক সূত্রের সম্পর্ক কি মাইনাস, মাইনাস হলে কোনো কথা নাই, অধিবৃত্ত, কোনো কথা হবে না, অধিবৃত্ত হবে। ঠিক আছে, কথাবিহীন অধিবৃত্ত, কথাবিহীন অধিবৃত্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। তাহলে সঞ্চারপদ আমরা শেষ করে ফেললাম, সঞ্চারপদ শেষ। এইভাবে দেখো তুমি সহজে এগুলো এমসিকিউতে যেহেতু আসে। না না এত অস্থির হইছো কেন? হ্যাঁ পরাবৃত্ত, উত্তর উত্তর উপরে দুইটা কি পরাবৃত্ত। অধিবৃত্তের সমীকরণটা দেখো, এইটা হবে x² বাই a² মাইনাস y² বাই b² ইকুয়াল 1, দুইটাই সেম, একই সূত্র আসবে। হ্যাঁ দুইটাই সেম আসবে, দুইটাই সেম আসবে। বুঝাতে পারছি? তাহলে আজকে আমরা দেখো 3a থেকে 3d পর্যন্ত শেষ করে ফেলছি। হ্যাঁ 3a থেকে 3d পর্যন্ত শেষ করে ফেলছি। আমরা দেখো আরেকটা ক্লাসে বাকিটা শেষ করে ফেলবো নেক্সট ক্লাস। তাহলে নেক্সট ক্লাসে শোনো না, আমার ক্লাস আছে, আমি তো শেষ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই, এই আস্তে শেষ করো, শেষ করো, লাইভে আছি আমরা এখন। লাইভেও দেখতেছে, আচ্ছা এই ইয়ে করো, লাইভ শেষ করো, লাইভটা শেষ করো। এদের দ্বারা তুমি আবার সেভ করতে পারবি না? সে তো হবে ফেজে লাইভ তো হবে, ফেজে চলে যাবে, আরে পেজে চলে যাবে। না না বিদায় তো সবসময় নেই, আমরা তো লাইভ করি, আমার আজকে লাইভ আছে 5টায়, সমস্যা নেই। এখন তোমাদের জন্য লাইভে আসছি, কোনো ফর্মালিটিস নাই, কোনো ফর্মালিটিস নাই, তোমাদের জন্য আসছি লাইভে। তোমরা এই বিদায় নিলে তোমাদের থেকে নিতে হবে, ঠিক না? হ্যাঁ ঠিক আছে, নেক্সট ক্লাসে বাকিগুলো আমরা শেষ করব। বাকিগুলা যদি নেক্সট ক্লাসটা 2 ঘন্টার হইলে ভালো হয়, একদম তুলাধুনা করে দিব সব, বুঝতে পারছো? সব তুলাধুনা করে দিব, আর তোমরা একটু মনোযোগ দিয়ে খালি শুনবা। এখান তো আছে, পরে লিখতে পারবা, লিখার দরকার নাই, লিখতে পারবা, বহু লিখা আছে, নোটও আছে, আমার কাছে নোটও আছে, তোমরা চাইলে নোট দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ নোট আছে, নোট আছে, সব আছে, সবাইকে দিয়ে দেবো, কেমন? কিন্তু ক্লাসে পারতে হবে। আমি এই যে নেক্সট দিন কিন্তু যা যা পড়াইলাম সব আদায় করবো, নেক্সট দিন যা আজকে পড়াইলাম, তাহলে নেক্সট দিন কিন্তু যদি না পারো আমি পরের টপিক যাবো না, সবাইরে ধরবো, পারতে হবে, কেমন? আমি যেভাবে বলছি এইভাবেই পারতে হবে, অন্যভাবে পারলে হবে না, এইভাবেই পারা লাগবে তোমাকে। কারণ এর চেয়ে শর্টেস্ট টাইমে তুমি ম্যাথ করতে পারবা না। যদি পারো তোমারটা আমি শিখবো, যদি পারো। কেন বললাম যে আমারটাই শিখতে হবে? না 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 এই জন্য না, আমি বললাম যে আমারটাই কেন পারো, অন্য নিয়মে তো করা যায়। আমি বলতেছি যে আমারটা হচ্ছে শর্টেস্ট টাইমে তুমি করতে পারবা, আমি যেভাবে তোমাকে শিখাচ্ছি শর্টেস্ট টাইমে তুমি শিখতে পারবা, ঠিক আছে? তোমারটা যদি আমার চেয়েও শর্টেস্ট টাইমে হয় তাহলে আমি তোমারটা শিখবো, ঠিক আছে? আর কথা আছে কোনো? মুখস্থ দিলে আমি তো